students and my followers, I am your professor. You are most welcome to my channel Grammar Corner. Okay, now you see, today I am here with different kind of expression having this Bengali sentences. আমরা আজকে কি বিভিন্ন ধরনের বাংলা বাক্যের আমরা ট্রান্সলেশনটা আজকে শিখব। এখানটা আমাদের অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভ আছে, এক্সক্লামেটরি আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে। আমাদের এই সেটগুলো খুব ভালো করে বুঝে নিতে হবে যে আমরা যখন কোনো কিছু বাংলায় বলতে যাই বা লিখতে যাই, লেখার ক্ষেত্রে এরা যদি তোমাদের কাছে নাও আসে বা তোমরা অ্যাভয়েড করো অ্যাজ বিকজ ইউ ডোন্ট নো দ্য স্ট্রাকচার, ইফ দে কাম হাউ ইউ ক্যান রাইট, ওকে। বাট তোমরা যদি বলতে চাও, বলার ক্ষেত্রে কি ভালো খেলাম, এই কথাটা তো বাংলায় যখন তুমি বলবে তখন তো এক্সক্লামেটরি সেন্টেন্সেই বলবে, কিন্তু যখনই তুমি ইংরেজিতে বলতে যাবে তার প্যাটার্নটা কি হবে। This is how I like to give you the sense, okay? Actually আমি কি চাচ্ছি যে তোমরা তো ধীরে ধীরে শিখছো, those who are following, isn't it? তোমরা বলবে, তোমাদের বলা প্র্যাকটিস করতে হবে। I'm here, you just do your practice, okay? তো তোমাদের বলার ক্ষেত্রে কনফিডেন্সটাকে এনহেন্স করবার জন্য আমি বিভিন্ন টাইপের সেন্টেন্সগুলোর গঠন শেখানোর চেষ্টা করছি, ওকে। নাও ইউ সি, প্রথমে কি বলেছে, সে আসতে চেয়েছিল তোমার সাথে। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন? এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স দেখতে কেমন হয়? এটা অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট বলি আমরা। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি হয়? সাবজেক্ট প্লাস ভি প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব পরপর থাকলে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো, ওকে। তাহলে এখানটা সাবজেক্ট আছে সে চেয়েছিল, এটা ভার্ব। তাহলে একটা বাংলা বাক্যে কোনটা ক্রিয়াপদ, যে ক্রিয়াপদের উচ্চারণটা দেখে তুমি বুঝবে যে এই শব্দটাই আমাকে টেন্স এবং অ্যাক্টিভ না প্যাসিভ যে অনুসারে আমরা বাক্যটার ভার্বের গঠন বসাবো সেটা বুঝতে সাহায্য করবে। ক্লিয়ার? সেইটা কি করে বুঝবো? দেখবে তোমাদের যদি টেন্সের বাংলা উচ্চারণগুলো তোমাদের শিখে ফেলো আমার ক্লাসগুলো ফলো করে, তাহলে দেখবে ওই উচ্চারণগুলো কোথায় পাচ্ছ সেটাই তোমার কাছে ভার্ব, ওকে। তাহলে চলো, চেয়েছিল, তাহলে এখানে মূল ক্রিয়া সেটা কোন উচ্চারণে গিয়ে শেষ হলো? লেলো লামে। তাহলে এটা সিম্পল পাস্টের অ্যাক্টিভ ফর্মে লিখবো। সিম্পল পাস্টের অ্যাক্টিভ ফর্ম দেখতে কেমন? সাবজেক্ট প্লাস ভি টু ডট 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 ফুল স্টপ। তাহলে চলো, সে, হি অথবা সি। এবার চেয়েছিল, চাওয়া ইংরেজি শব্দ ওয়ান্ট, তার সাথে ইডি, তার মানে ভি টু ফর্ম লিখে দিলাম। তাহলে শি ওয়ান্টেড বা হি ওয়ান্টেড, সে চেয়েছিল। কি চেয়েছিল? আসতে। এটা আমার কাছে কি? অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্বের উচ্চারণ তে, যখন আমরা টু প্লাস ভি ওয়ান দিয়ে সেটা লিখব। তাহলে আসতে, টু কাম। এইবার বলো তোমার সাথে, তাহলে বাংলায় যেটা শেষে হয় ইংরেজিতে ওটা আগে আসে। তাহলে উইথ, সাথে, তুমি, ইউ, তার মানে তোমার সাথে। তাহলে হি ওয়ান্টেড টু কাম উইথ ইউ। ক্লিয়ার? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। নাও দেখো, পুরনো বাড়িটিকে রং করা হচ্ছে, এটাও অ্যাসার্টিভ। ক্লিয়ার? কারণ পুরনো বাড়িটি এটা সাবজেক্ট, তাকে রং করা হচ্ছে এটা ক্রিয়াপদ। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি যদি পেয়ে যাও তাহলে অ্যাসার্টিভ বলবে, ওকে। কিন্তু এখানে কি পাচ্ছ দেখো, মূল ক্রিয়াটা হচ্ছে রং করা, তার সাথে কি পাচ্ছ? হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মূল ক্রিয়ার সাথে হচ্ছে বা যাচ্ছে যদি পেয়ে যাও তাহলে তুমি বুঝবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভের গঠন কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ যার বিষয়ে বলা হচ্ছে সাবজেক্ট, তার সাথে অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস বিং প্লাস ভি3 ডট 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 ফুল স্টপ। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম। এবার একটা জিনিস বোঝো, সে
যাচ্ছে, মনে রাখো, বা যাইতেছে, এটা একটু খেয়াল রাখো, যাইতেছে। ক্লিয়ার? এই যে সে যাচ্ছে বা যাইতেছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ। এইবার যদি এরকম থাকে, তাকে দেখা যাচ্ছে বা যাইতেছে, কি লিখলাম? তাকে দেখা যাচ্ছে বা যাইতেছে। এখানেও যাচ্ছে অথবা যাইতেছে, এখানেও যাচ্ছে বা যাইতেছে। দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা মূল ভার্ব। এই মূল ভার্বের সাথে যাচ্ছে বা যাইতেছে, হচ্ছে বা হইতেছে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। আর এখানটায় যে মূল ভার্ব যাওয়া, তার সাথে তুমি যদি শুধু এই এক্সপ্রেশনটা পাও, তার মানে তেছে, তেছে এক্সপ্রেশনটা যদি মূল ভার্বের সাথে থাকে তাহলে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি মূল ভার্বের সাথে যাচ্ছে বা যাইতেছে থাকে, আলাদাভাবে যাচ্ছে বা যাইতেছে মূল ভার্বের সাথে, তাহলে সেটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভে লিখতে হবে। এই দুটো ডিফারেন্স মনে রেখো। ক্লিয়ার? এখানে মূল ক্রিয়া নিজেই তেছে আছে, আর এখানে মূল ক্রিয়ার সাথে যাচ্ছে বা যাইতেছে যুক্ত আছে। ক্লিয়ার? সেই জন্য এটা আমার প্যাসিভে যাবে, এটা অ্যাক্টিভে যাবে। ক্লিয়ার? নাও ইউ সি, পুরনো বাড়িটি, দা ওল্ড হাউস, এটা আমার সাবজেক্ট, এর বিষয় বলছি। হাউস সিঙ্গুলার, তাহলে এটা প্যাসিভে লিখতে হবে। এম ইজ আর কি বসাবো? ইজ বসাবো। তারপরে কি বসাতে বলছে? বিং, বিং বসিয়ে দাও, BEING, বিং বসে গেল। ক্লিয়ার? এবার কি বলছে? রং করা, তার থার্ড ফর্ম, তাহলে কালার, তাকে ইডি করে দাও। ক্লিয়ার? তাহলে আমার V3 ফর্ম এসে গেল। তাহলে দ্য ওল্ড হাউস ইজ বিং কালার্ড, কালার নাউনও হয় COLOUR, এটাকে ভার্ব ফর্মে ইউজ করা যায়। ঠিক আছে? যেমন উই আর কালারিং দ্য পিকচার, তো ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়, তাই ভার্বের থার্ড ফর্ম ইডি যোগ করে দিলাম। ক্লিয়ার? তাহলে দেখো, দ্য ওল্ড হাউস ইজ বিং কালার্ড, পুরনো বাড়িটিকে রং করা হচ্ছে। নেক্সট দেখো, আহত ছেলেটিকে হাসপাতাল, আহত ছেলেটিকে কি হাসপাতাল আনা হচ্ছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমে দেখো, এখানটায় মূল ক্রিয়া আনা, তার সাথে আছে হচ্ছে, তার মানে এইটা আনা তার সাথে হচ্ছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভে লিখবো। তাহলে প্রথমে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভে আমরা এটাকে অ্যাসার্টিভ ফর্মে লিখে দিই। ক্লিয়ার? তাহলে আহত ছেলেটিকে, তাহলে কি লিখছি দেখো, দা উন্ডেড, তাহলে উন্ডেড আহত, এটাকে আমরা V3 বলি, অর্থাৎ এটা আমাদের কাছে অ্যাডজেক্টিভ, এটাকে আমরা কি বলি? পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে? যখন দেখবে কোনো V3 ফর্ম, ভার্বের V3 একটা ফর্ম, সে কোনো নাউন সম্বন্ধে কিছু বলছে, তখন কিন্তু সে আর ভার্ব থাকে না, সে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে দা উন্ডেড বয়, আহত হয়ে যাওয়া বালকটি। ক্লিয়ার? একে কোয়ালিফাই করছে, কি ধরনের বালক? আহত হয়ে যাওয়া বালকটি। তাহলে দা উন্ডেড বয়, একে আনা হচ্ছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার আছে বয়, তাহলে ইজ হবে। তারপরে কি বসাবো? বিং বসাবো। আনা ইংরাজি, ব্রিং এর থার্ড ফর্ম ব্রট, তাহলে কি লিখলাম? দা উন্ডেড বয় ইজ বিং ব্রট, আনা হচ্ছে কোথায়? টু হসপিটাল। ক্লিয়ার? এইবার এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। আহত ছেলেটিকে কি আনা হচ্ছে, তার মানে আমরা কি জানি যে আমাদের ইন্টারোগেটিভ বাক্যের গঠন কি আছে? প্রথমে হেল্পিং ভার্ব আনতে হয়, তারপর সাবজেক্ট আনতে হয়, তারপর মেন ভার্ব আনতে হয়। ক্লিয়ার? তারপর ডট ডট দিয়ে ইন্টারোগেশন দিতে হয়। এটা হচ্ছে আমাদের ভার্বের স্ট্রাকচার যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই। তাহলে আমার হেল্পিং ভার্ব কোথায় আছে? এই যে দেখো, আমার হেল্পিং ভার্ব রয়েছে এই যে ইজ,
তাহলে একে আমার আগে নিয়ে চলে আসো, দেখো আমি এনে আনলাম ইজ, ক্লিয়ার। তাহলে এটাকে আমি এখান থেকে মুছে দিই, তাহলে কি লিখলাম, ইজ দ্য উন্ডেড বয় বিং ব্রট টু হসপিটাল, এবার ইন্টারোগেশন দিয়ে দাও, ক্লিয়ার। তাহলে ইজ দ্য উন্ডেড বয় বিং ব্রট টু হসপিটাল, এখান থেকে হেল্পিং ভার্বটাকে আমি বাইরে নিয়ে চলে আসলাম। কেন? আমরা জানি ইন্টারোগেটিভ বাক্যের ভার্বের স্ট্রাকচারটা এইরকম হয়, প্রথমে হেল্পিং তারপর সাবজেক্ট, ক্লিয়ার। তাহলে দেখো ইজ দ্য উন্ডেড বয় বিং ব্রট টু হসপিটাল। এবার যদি আমি এটাকে নাবাচক করে বলি, আহত ছেলেটিকে কি হাসপাতাল আনা হচ্ছে না, তাহলে না থাকলে এখানে একটা নট বসিয়ে দেবে, তাহলে ইজ দ্য উন্ডেড বয় নট বিং ব্রট টু হসপিটাল। দেখো কত সহজে পরপর সেট করে দিলেই তোমার সুন্দর একটা নিখুঁত ইংরেজি বাক্য তোমরা লিখতে শিখে যাবে, ক্লিয়ার। তাহলে এবার চলো, কেন তুমি দেরি করছো ব্যবস্থা নিতে, ব্যবস্থা নিতে, তাহলে করছো তার মানে করিতেছো, করছো করিতেছ, অর্থাৎ মূল ক্রিয়ার নিজেরই উচ্চারণ তেছি, তেছোতে গিয়ে শেষ হচ্ছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ লিখতে হবে, করিতেছ, ক্লিয়ার। তাহলে আগে লেখো তুমি দেরি করিতেছ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভের গঠন আমরা কি জানি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V1 এর সাথে আইএনজি যুক্ত জানি, ক্লিয়ার। এটা হচ্ছে আমার ভার্ব স্ট্রাকচারটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভে, তাহলে ওই স্ট্রাকচারটা ফলো করো। তাহলে তুমি দেরি করিতেছ, তাহলে বসাই ইউ, আর একটু জায়গা নিয়ে বসাই যেহেতু এটা ইন্টারোগেটিভ করতে হবে, তাহলে ইউ, ইউ এর সাথে অ্যামিজারের কি বসবে, আর। এবার করা ক্রিয়াপদ তার সাথে আইএনজি যোগ, করিতেছ ডু আইএনজি ডুইং, তাহলে ইউ আর ডুইং, কি করিতেছ দেরি করিতেছ, লেট, তাহলে কি লিখলাম, ইউ আর ডুইং লেট, তুমি দেরি করিতেছ। অসমাপিকা ক্রিয়া নিতে, তাহলে টু টেক, নিতে, কি নিতে, ব্যবস্থা, তার মানে স্টেপ, স্টেপ অথবা অ্যাকশন, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্যটা আমি লিখলাম। এইবার বলছে কেন, তার মানে আমার কেন মানে কি, আমার ইন্টারোগেটিভ প্রোনাউন একটা ইউজ করতে হবে। আগে তুমি এটাকে নর্মাল কোর্সে এটাকে আগে ইন্টারোগেটিভে শেপ দাও, তাহলে এইটা আমার কাছে হেল্পিং ভার্ব, তাহলে আমার এখানে চলে আসবে আর, ক্লিয়ার। তাহলে এখান থেকে এটা চলে গেল। এইবার তুমি কি করবে, হোয়াইকে এখানে বসিয়ে দাও, কেন, তাহলে হোয়াই আর ইউ ডুইং লেট টু টেক স্টেপ, ইন্টারোগেশন, তাহলে হোয়াই আর ইউ ডুইং লেট টু টেক স্টেপ, ওকে। এবার দেখো কি বলছে, এটা আমাদের কাছে কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ক্লিয়ার। এবার আসো, পৃথিবীকে শান্তিপূর্ণ বাসযোগ্য করে তোলা হোক, যখনই তুমি এই হোক শব্দটা পেয়ে যাবে, ঠিক আছে, তার মানে তোমাকে বুঝতে হবে এটা তোমার কাছে কি সেন্টেন্স, এটা আমাদের কাছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আমাদের কাছে কি সেন্টেন্স, ইম্পারেটিভ, ক্লিয়ার। এই যে নেওয়া হোক, ডাকা হোক, শোনা হোক থাকলেই বুঝবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই বাক্যটা বানাতে গেলে আমাদের কি করতে হবে, এই ফর্মটা ইউজ করতে হবে, লেট প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3, এই ফর্মে এই স্ট্রাকচারে এই বাক্যটা লিখতে হবে, লেট প্লাস যার বিষয়ে বলছি, তারপরে ভার্ব বি ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমি কি লিখবো এটাকে, দেখো লেট, এবার কার সম্বন্ধে বলছি, পৃথিবী, তাহলে লেট দ্য আর্থ, তাহলে লেট দ্য আর্থ, ওকে। এইবার আমাকে কি বসাতে হবে, বি ভার্ব, বসালাম বি ভার্ব, তারপরে বলছে V3, তাহলে আমি মেড বসিয়ে দিলাম, মেক মেড মেড, লেট দ্য আর্থ বি মেড, পৃথিবীকে বানানো হোক,
একটা শান্তিপূর্ণ বাসযোগ্য জায়গা, তাহলে আ পিসফুল প্লেস অফ লিভিং বা লিভিং প্লেস, পিসফুল প্লেস অফ লিভিং। ঠিক আছে, তাহলে কি লিখলাম? লেট দ্য আর্থ বি মেড, পৃথিবীকে বানানো হোক একটা পিসফুল প্লেস অফ লিভিং, ফুল স্টপ। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো 6 আর 7, কি সুন্দর দৃশ্য দেখলাম, এটাকে বলি এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, তাহলে দেখো কি সুন্দর দৃশ্য দেখলাম, এটা আমার এক্সক্লামেটরি সাইন। তাহলে আমাদের এই বাক্যটা কি বাক্য? এক্সক্লামেটরি। এটা আমাদের কাছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে এই বাক্যটা কোন গঠনে লেখে? গঠনটা হচ্ছে এইরকম, দেখো, হোয়াট অথবা হাউ প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এক্সক্লামেটরি সাইন। তাহলে হোয়াট অথবা হাউ, তারপরে অবজেক্ট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এই ফর্মে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সকে লিখি। আর অবজেক্টের আগে আর্টিকেল এ অথবা অ্যান বসাতে পারো। তাহলে হোয়াট, হাউ প্লাস এ অথবা অ্যান, অবজেক্ট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এই প্যাটার্নে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে লিখবো আমরা। ওকে, তাহলে চলো দেখো, হোয়াট, তাহলে অবজেক্টটা কি? সুন্দর দৃশ্য। আর সাবজেক্টটা কি? দেখলাম। কে দেখলো? আমি দেখলাম। যে বলছে সে দেখলো। তাহলে এখানে আমি বলছি, তাহলে মানে সাবজেক্টটাকে আমি, আর দেখলাম হচ্ছে কি? ভার্ব। ক্লিয়ার? তাহলে হোয়াট আ বিউটিফুল সাইট, এটা আমাদের কাছে অবজেক্ট। এই জিনিসটাকে কে দেখলো? যে বলছে সে দেখলো। তাহলে সে হচ্ছে তোমার সাবজেক্ট। তাহলে আই, এখানে আমি দেখছি, আই। ক্লিয়ার? তাহলে হোয়াট আ বিউটিফুল সাইট, ওকে, আমি দেখলাম, এটা পাস্ট টেন্স আছে, লেলোলাম। তাহলে আই স, এক্সক্লামেটরি সাইট। তাহলে হোয়াট এ বিউটিফুল সাইট, এটাকে আমরা বলবো অবজেক্ট, আইটা সাবজেক্ট, আর সটা হচ্ছে ভার্ব। তাহলে এই যে ফর্মটা, এই ফর্মে কিন্তু এই বাক্যগুলো বানাতে হয়। ক্লিয়ার? তাহলে হোয়াট এ বিউটিফুল সাইট আই স। ক্লিয়ার? এগুলো আমি কেন তোমাদের শিখতে হবে? বলার জন্য এগুলো ভেরি ইম্পর্টেন্ট। আমরা তো প্রায়ই বলি কি ভালো খেলাম, ইজন্ট ইট? তাহলে এই বাক্যটাকে ইংরেজিতে আমাদের বলতে হবে। সুতরাং এই প্যাটার্নগুলো যদি না জানো, তাহলে তুমি কিন্তু বিভিন্ন এক্সপ্রেশনের বাক্যগুলো ইংরেজিতে বলতে গেলে অসুবিধা হবে। তখন তোমাদের মনে হবে এটা কিভাবে বলবো, কিভাবে বলবো। নাও ইউ সি, দয়া করে আমাকে একটু সাহায্য করা যাবে, মানে এই যে করা ক্রিয়াপদ, করা হবে, যাবে মানে করা হবে, মানে করতে পারা যাবে, মেনলি তাই, করতে পারা। তাহলে করতে পারা মানে ক্যান, তার প্যাসিভ ফর্মে লিখবো আমরা। ক্লিয়ার? তাহলে আমরা ক্যানের প্যাসিভ ফর্মে আমরা কি লিখি? ক্যান প্লাস ভি ভার্ব প্লাস V3, এটা হচ্ছে পারা ক্রিয়াপদের প্যাসিভ স্ট্রাকচার। ক্লিয়ার? আর অ্যাক্টিভ স্ট্রাকচার তো ক্যান প্লাস V1। ওকে, তাহলে দেখো এই জায়গাটায় আসো, যে প্রথমে দেখো, আমাকে একটু সাহায্য করা যাবে। ক্লিয়ার? তার মানে করতে পারা যাবে, এই অর্থে আছে। তাহলে চলো আমরা আগে এটাকে অ্যাসার্টিভ ফর্মে লিখি। তাহলে আই ক্যান বি হেল্পড, এটা আমার V3, অর্থাৎ এই প্যাটার্নটা এখান থেকে আমি লিখলাম। তাহলে আই ক্যান বি হেল্পড, আমাকে সাহায্য করা যাবে।
ঠিক আছে, একটু, তার মানে আপবিট, আপবিট মানে একটু, তাহলে আই ক্যান বি হেল্পড আপবিট, আমাকে সামান্য, এ বিট মানে সামান্য, তাহলে আমাকে সামান্য সাহায্য করা যাবে। এইবার আসো, আমাকে কি করা যাবে, এটা একটা ইন্টারোগেশন। ইন্টারোগেশনটা কি আছে, কি দিয়ে, ইন্টারোগেশন। তাহলে আমরা জানি হেল্পিং ভার্বকে শুধু আমাদের বাইরে আনলেই হয়ে যাবে, তাহলে আমরা এইখানে লিখে দিই ক্যান। এইবার দেখো কি গিয়ে দাঁড়ালো, তাহলে আমি কি লিখলাম, ক্যান আই বি হেল্পড বিট, আমাকে কি একটু সাহায্য করা যাবে। এইবার পড়ে থাকলো দয়া করে, তার মানে এখানে আমি কমা দিয়ে লিখে দিই প্লিজ পুস্টা ইন্টারোগেশন। তাহলে ক্যান আই বি হেল্পড বিট প্লিজ, আমাকে কি সামান্য সাহায্য করা যাবে। দেখো এই যে জিনিসগুলো, এই যে বাক্যগুলোর গঠন কিভাবে পরপর আমরা আনলাম, ক্লিয়ার ব্যাপারটা। এইখানে হেল্পিং ভার্বটা ছিল ক্যান, তাকে এখানে সেট করে দিলাম, ক্লিয়ার ব্যাপারটা। অর্থাৎ এখানে তোমার ক্যান ছিল, যখন আমি অ্যাসার্টিভ বানালাম তাকে এখানে নিয়ে চলে আসলাম, ক্লিয়ার। সুতরাং এটাকে আমি এখন মুছে দিলাম, ক্লিয়ার। তাহলে ক্যান আই বি হেল্প আপবিট প্লিজ, অর্থাৎ এটা একটা ইন্টারোগেটিভ, অ্যাট দি সেম টাইম এর মধ্যে একটা রিকোয়েস্টিং টোন আছে, সেই জন্য আমরা প্লিজ দিয়ে এইভাবে বাক্যটাকে সেট করব। আমরা কোনো জায়গায় গিয়ে, কোনো হোটেলে গিয়ে আমরা বলতেই পারি ক্যান আই বি, মানে তুমি কি আমাকে সাহায্য করতে পারো, এটা তো অ্যাক্টিভে হয়ে গেল। আমরা যদি প্যাসিভে এইভাবে শিখে নিতে পারি বাক্যটাকে, তাহলে দেখবে আরো মধুর হবে। ক্যান আই বি হেল্পড প্লিজ, ওকে, ইন দিস ওয়ে। So you are learning all this pattern of things one after another and having all the sentence structure in this way on the board, okay. My intention not only to make you able to write, at the same time you have to speak, my dear students and my dear followers. Actually, if you like to speak, if you like to have confidence, isn't it, then you have to stay connected with all these kind of practices, okay. And now আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, লাইক করবে, শেয়ার করবে,